কিস করলেন কেন? চুপ, একদম চুপ। কেন চুপ করব কেন? আরে বাবা, একটু চুপ করে থাকো না। ওখানে এইভাবে কি দেখো? ওই কালো জিনিসটাকে। মানে? ও তুমি বুঝবে না, একটু চুপ থাকো না। তোমার কি দেখা হলো? তাহলে একটু উপরে উঠো। হ্যাঁ, নিচে তাকাতে তাকাতে হাঁপিয়ে গেলাম। দুষ্টু একটা। যা দেখলাম আজ। ওই আবার তাকিয়ে কি দেখছেন? আমার মিষ্টি বউটাকে। যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমাকে কখনো দেখেননি। দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। এইভাবে কোন ভাবে? আরে বাবা, এই বউ সাজে তোমাকে এত সুন্দর লাগে সেটা তো কখনো দেখিনি। কেন, যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন আপনি আমাকে দেখেননি? হ্যাঁ দেখেছি, কিন্তু সেদিন তো এত সুন্দর লাগেনি। আর সেদিন তুমি তো পর্দা করেছিলে, তাহলে তোমাকে বউ সাজে কেমন লাগে সেটা বুঝবো কি করে ময়না পাখিটা? সেটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু জানেন তো, আমি পরপুরুষের সামনে কখনো পর্দা করা ছাড়া যাই না। ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি, সেটা তো আপনি জানেন। আর আপনি আমার স্বামী বলেই শুধু আপনাকে চেহারাটা দেখিয়েছি। আর আপনার তো হক আছে আমাকে দেখার জন্য। কেন ওই দিন আমাকে বউ হিসেবে দেখলে আরও আগে থেকে ভালোবাসতেন? না না, আসলে আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। তাছাড়া তুমি তো জানো আমি কতটা রাগী একটা ছেলে। শুধু তোমার জন্যই এখন এইভাবে পাল্টে গেছি। কতটা পাল্টিয়েছি জানি না, কিন্তু আব্বু আম্মু বলে আমি নাকি আগের থেকে অনেক ভালো ছেলে হয়ে গেছি। তোমার কথা মতো যে কাজগুলো করি সেগুলো নাকি আমার অনেক আগে থেকেই করা উচিত ছিল। আর আমার মনে হয় তোমার স্পর্শ পেয়ে আমি আগে যত বাজে কাজগুলো করতাম তার সবটাই ছেড়ে দিতে পেরেছি। এখন এমন একটা রাস্তায় আছি যেখানে শুধুই শান্তি আছে। আমি তো আপনাকে বলেছিলাম, এত বিলাসবহুল জীবনযাপন করে মানুষ শান্তিতে থাকতে পারে না। সাধারণ জীবনযাপন করে কিন্তু অনেক সুখে থাকা যায়। আর আপনি তো আমার কথা শুনতেন না, তখন শুধু রাগ দেখাতেন। আমি আপনাকে এতটা ভালোবাসার পরেও আপনি আমার কাছে আসতেন না। জানেন তখন আমার কতটা কষ্ট হতো? জানি বলেই তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। আর এখন তোমাকে নিজের করে পাওয়ার জন্য তোমার কাছে এসেছি। আচ্ছা, তুমি আমাকে তখন ভালোবাসতে মানে? তাছাড়া আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাহলে তুমি আমাকে তখন ভালোবাসতে কি করে? অ্যারেঞ্জ ম্যারেজ হলে কি স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না, নাকি স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারবে না? 3বার কবুল বলার পর থেকে আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই সেদিন থেকে আপনাকে অনেক ভালোবাসি। আর আপনি তো জানেন আমি কখনো কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইনি, তাই ভালোবাসাটা আপনার প্রতি হয়ে গেছে। আর আপনি কি মনে করেন লাভ ম্যারেজ ছাড়া কেউ কাউকে ভালোবাসতে পারে না? আর আমি শুনেছি লাভ ম্যারেজের সম্পর্কেও নাকি বলে তাদের সম্পর্কটা প্রথমে সুন্দর থাকলে পরবর্তীতে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না। উঠতে বসতে দুজন দুজনের সব কাজে দোষ ধরাধরি করে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের সম্পর্কটা অনেক সুন্দর হয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমি তো ছোটবেলা থেকেই কাউকেই ভালোবাসিনি। ভেবেছিলাম স্বামীকে নিজের সব ভালোবাসা উজাড় করে দিব, তাই আপনাকে ভালোবাসতে পেরেছি। কিন্তু আপনি যে আমাকে কেন ভালোবাসতেন না, আমি আজ অবধিও সেটা জানতে পারলাম না। কেন তুই জানো না আমার এই যুগের মডার্ন একটা গার্লফ্রেন্ড ছিল? সে আমাকে নানাভাবে ফুসলিয়ে ফাসলিয়ে আমার পরিবারের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করত। ও বলতো আমি নাকি একটা ছেলে, স্মার্ট, তাই আমি তোমার মতো মেয়েকে ভালোবাসতে পারি না। একটা মডার্ন মেয়েকে ডিজার্ভ করি যে কিনা ওর মতো। কেন, আমি কি দেখতে সুন্দর না? তার মানে আপনি বলতে চাইছেন আমি সুন্দর না, তাই তো? ঠিকই বলেছেন, আমি তো একটা কালো মেয়ে, যার জন্য এইভাবে পর্দা করে থাকি, তাই না? বলেন, আপনি আমাকে ভালোবাসেন না? যদি বাসতেন আপনি এমন কথা আমাকে বলতেই পারতেন না। জানটা তুমি রাগ করো কেন? তাছাড়া আমার ময়না পাখিটাকে দেখতে তো অনেক কিউট, কিন্তু আমি তেমনভাবে দেখিনি। তারপর সেদিন রাতে যখন প্রথম তোমার কাছে এসেছিলাম আর এতটা কাছ থেকে দেখেছিলাম, তখন বুঝতে পেরেছি তুমি কতটা সুন্দর। কিন্তু সেদিন রাগের বশে তোমার দিকে ভালো করে তাকাইনি। আর ওই মেয়েটা তো আমার মাথাটা পুরোটা উল্টাপাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছিল। আমি জানতাম না ভালো আর সুন্দর জিনিসগুলো সবসময় পর্দার আড়ালে থাকে আর বাজে জিনিসগুলো খোলা অবস্থায় থাকে।
যে জন্য সবাই সেটা দেখতে পায়। আমি এসব নিয়ে কখনো ভাবতাম না যে এসব অশালীন পোশাক পরলে মানুষ তার দিকে কীরকম বাজে নজরে তাকায়। উপরওয়ালা হয়তো চেয়েছিল আমাকে পর্দাশীল আর সুন্দর একটা দিনদার বউ দিতে, তাই তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়েছি। তুমি জানো আমি এখন তোমাকে পেয়ে কতটা হ্যাপি, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তখন তো বলতেন আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে কখনো স্ত্রীর অধিকার দিবেন না, আমি যেন ভুলেও আপনার কাছে না আসি। এমনকি বলেছিলেন সময় হলে আপনি আমাকে বাবার বাড়ি রেখে আসবেন। জানেন আমি সেদিন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যদি আপনি এমন কিছু করতে চান তাহলে আপনার পাগুলো জড়িয়ে ধরে বলবো যেন আমাকে এত বড় শাস্তি না দেন। যদি তাই হয় শুধু আমাকে আপনার পায়ের কাছে একটু জায়গা দেন, আমি শুধু সারা জীবন আপনার বাসার কাজের মেয়ে হয়ে থাকব। তারপরেও আপনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আপনাকে ততদিন আমি এত বেশি ভালোবেসে ফেলেছিলাম যে ভালোবাসাটা আমার ভেতরে এতদিন জমিয়ে রেখেছিলাম, যেটা শুধু আপনাকে দিয়েছিলাম। তাহলে ভালোবাসা ছাড়া মানুষ কিভাবে দূরে থাকে বলেন? আর যাকে সারা জীবন স্বামী হিসেবে মেনে নিয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছি তাকে ছেড়ে কিভাবে দূরে থাকতে পারতাম আমি? আরে বাবা, আমি তো তখন সবগুলো রাগ থেকে বলেছি, তাই কি সত্যি রেখে আসতাম নাকি? তখন বলেছিলাম, কিন্তু তোমার ভালোবাসাটা তো আমাকে পাল্টে দিয়েছে, আর এখন এমনভাবে পাল্টে দিয়েছে যার জন্য আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তোমার ভালোবাসার জন্যই আমি বুঝতে পেরেছি আমি যেটা করতাম আর যাদের সাথে চলাফেরা করতাম সেটা সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। সেটা যে দুনিয়া ও পরকালীন জীবনের জন্য একটা খারাপ কাজের মধ্যে পড়ে সেটা আমি ভুলে গেছিলাম। সেটা শুধু তুমি আমাকে বুঝিয়েছো। কিন্তু এখন বুঝতে পেরেছি এত ধন সম্পদ থাকা সত্ত্বেও মানুষের মধ্যে সুখ থাকে না কেন। সাধারণ হয়ে বাঁচতে পারলেও সুখে থাকা যায়, আর যেখানে তোমার মতো একজন জীবনসঙ্গী পাশে থাকলে সুখে থাকাটা আরও সহজ হয়ে যায়। উপরওয়ালার কাছে হাজার শুকরিয়া যে আপনার মতো একটা স্বামী আমি পেয়েছি, আর আপনাকে আমি আমার ভালোবাসাটা বোঝাতে পেরেছি। আমি সারা জীবন এইভাবেই আপনার ভালোবাসাটা চাই, মৃত্যুর আগের দিন পর্যন্ত। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমি উপরওয়ালার কাছে চাই যেন আপনার বুকে এইভাবে মাথা রেখে আপনাকে জড়িয়ে ধরে মরতে পারি। প্লিজ পাগলি, তুমি আমার কথা বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি এমন কথা বললে আমার ভয় লাগে না বলো? তুমি ভুলেও আর কখনো এরকম কথা বলবে না কলিজা। জানি তো এই পাগলটা আমাকে কত ভালোবাসে, যার জন্য প্রত্যেক দিন সকালে আমাকে ঘুম থেকে ডেকে তুলে দিত আমি যেন দেরি না করে ফেলি ফজর নামাজ পড়তে। আচ্ছা, আপনি কি করে জানতেন আমি ফজরের নামাজ পড়ি? তাছাড়া আপনি আমাকে যখন ডেকে দিতেন তাহলে আপনি কেন নামাজ পড়তেন না? কারণ আমি প্রায়ই দেখতাম তুই ফজরের ওয়াক্ত হলে ঘুম থেকে ওঠো। 2-1 দিন লেট হয়ে যেত, তাই তোমাকে ডেকে দিতাম। আর আমি পড়তাম না কিসের জন্য জানো? কারণ আমি উল্টাপাল্টা জিনিসগুলো খেতাম আর জানতাম এগুলো খাওয়ার পর কখনো নামাজ হয় না। ওই জন্যই পড়তাম না, জানতাম পবিত্রতা ছাড়া নামাজ হয় না, আর আমার অভ্যাস ছিল না। কিন্তু তুমি আমার লাইফে আসার পর থেকে আমার লাইফটা পুরো চেঞ্জ হতে শুরু করেছিল। আব্বু আম্মু আমাকে প্রতিনিয়ত বলতো আমি যেন তোমার মেনে নেই আর স্ত্রীর অধিকারটা দেই, কারণ তুমি আমার লাইফের জন্য অনেক লাকি। আর সেটাই হয়েছে। আমি এখন বুঝতে পেরেছি তুমি আমার জীবনে আসাতে আমার জীবনটা কিভাবে পাল্টে গেছে। আমি যে সম্পূর্ণ একটা ভুলের উপর ছিলাম সেটা আমি অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। ওপরওয়ালার কাছে আমিও শুকরিয়া আদায় করি এমন একটা মিষ্টি বউ পাওয়ার জন্য। কখনো ভাবতে পারিনি এরকম একটা সুন্দর মেয়েকে জীবনে বউ হিসেবে পাবো। আমি কি আপনাকে পেয়ে কম হ্যাপি বলেন? আমি কি চাই জানেন তো? আমি চাই উপরওয়ালা যেন পৃথিবীর মতো আমাদেরকে পরকালেও দুজনকে এক করে দেয়। আমি যেন পরকালীন জীবনে অনন্তকালের জন্য আপনাকে নিজের করে পাই। আপনার ভালোবাসাটা যেন সব সময় আমার সাথে থাকে। আমি যদি সেই সুযোগটুকু পাই শুধু আপনাকেই চাইব। ঠিক আছে, আচ্ছা শোনো না, তুমি আমাকে রোজ নিজ হাতে খাইয়ে দিবে কেমন? আর অফিসে যাওয়ার আগে আমার সুন্দর করে রেডি করে দিবে। কেন, আপনি কি বাচ্চা নাকি ছোট মানুষ যে আপনাকে এইভাবে রেডি করে দিতে হবে, খাইয়ে দিতে হবে? না, কিন্তু তোমার এই ভালোবাসাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি যখন আমার কাছে এসে সুন্দর করে আমাকে রেডি করে দাও, আমাকে নিজের হাতে খাইয়ে দাও, তখন আমার কাছে এত ভালো লাগে যেটা আমি কখনো বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি আপনাকে কবে খাইয়ে দিলাম? কেন, তোমার মনে নেই? আমার জ্বর হওয়ার পর তুমি আমাকে রোজ খাইয়ে দিয়েছো, আর তখন তুমি কতটা কষ্ট পেতে আমি জানতাম না মনে হয়। তুমি রোজ কান্নাকাটি করে আল্লাহর দরবারে বলতে যেন আমার জ্বরটা সেরে যায়। এত বেশি ভালোবাসো তুমি আমাকে।
ও, আপনি তখনকার কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিব। আর আপনাকে কতটা ভালোবাসি জানি না, কিন্তু উপরওয়ালা আর আব্বু আম্মুর পরে আপনার স্থানটা রেখেছি। কারণ জানেন তো, তাদের কাছে আমি কৃতজ্ঞ। উপরওয়ালা যেমন আমাকে সৃষ্টি করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আব্বু আম্মুর কাছে কৃতজ্ঞ, তারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আরও কৃতজ্ঞ আপনার মতো একটা মানুষকে আমার লাইফে এনে দেওয়ার জন্য। আচ্ছা, তুমি সবসময় এইভাবে আমাকে ভালোবাসবে তো মাইনা বাকিটা? এটা কেমন কথা? আপনি তো জানেন আমি আপনাকে কতটুকু ভালোবাসি। আমি বলে বোঝাতে পারবো না আপনাকে কতটুকু ভালোবাসি, কিন্তু সব সময় আপনার ভালোবাসাটা চাই। আচ্ছা শোনেন না, সেদিন যেটা হয়নি আজকে কি সেটা হতে পারে না? সেদিন কি হয়নি মিষ্টি বউটা? কেন আপনি জানেন না সেদিন আমাদের বিয়ের প্রথম রাত ছিল, ফুলশয্যার রাত ছিল, যে রাতে স্বামী স্ত্রী দুজনেই প্রথমবার কাছাকাছি ভালোবাসায় ভরিয়ে দেয়? আপনি সেদিনের কথাটা ভুলে গেছেন মনে হয়। আসলে হঠাৎ করে তোমার সাথে আমার বিয়েটা হয়েছিল, তার উপর যখন তুমি আমার লাইফে এসেছিলে সেদিন তোমাকে দেখতে পাইনি, তাই ওরকমভাবে কথাগুলো বলেছিলাম। আর বললাম তো তখন আমি এসব কিছুই জানতাম না, তাই ওরকম একটা ভুলের মধ্যে ছিলাম। আমি সবটা জানি, ওই জন্যই বলছি সেদিন যেটা হয়নি আজকে কি সেটা হতে পারে না? কি হতে পারে তুমি সেটা তো বলো। আরে বাবা, আমি আদরের কথা বলছি। আপনি কি আমাকে একটু ভালোবেসে আদর করবেন প্লিজ? আমি আপনার থেকে স্ত্রীর অধিকারটা চাই। স্বামী তার স্ত্রীকে যতটুকু ভালোবাসে আমি তার থেকে বেশি ভালোবাসা চাই আজকের রাতে আপনার থেকে। আমি ভাববো আজকে আমাদের ফুলশয্যার রাত। প্লিজ আপনি আমাকে একটু আদর করেন। আচ্ছা ঠিক আছে, অনেক ভালোবাসবো আজকে, আর আদর করে তোমাকে পরিপূর্ণ করে দিব আমার ভালোবাসাতে। শুভ তীব্রতাকে কাছে টেনে নিল আর ওর চোখের দিকে তাকালো। তীব্রতা লজ্জায় পুরো শেষ হয়ে শুভর দিকে চোটজোড়া এগোলো। শুভ ওর দিকে ঠোঁটজোড়া এগোলে তীব্রতা চোখজোড়া বন্ধ করে নিল। শুভ ওদের চার ঠোঁট এক করে দিল। তারপর আর কি, দুজন হারিয়ে গেল ভালোবাসার সাগরে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে? সেটাই তো। তীব্রতার সঙ্গে শুভর বিয়ে হয়েছে 6টা মাস আগে। তীব্রতা মাদ্রাসায় পড়ালেখা করা একজন দিনদার মেয়ে, তাই সবসময় পর্দা করে চলত। আর স্বামীকে সব ভালোবাসা উজাড় করে দিবে বলে নিজের সবটা যত্ন করে রেখেছিল। আর শুভ আব্বু আম্মুর কথাতেই বিয়ে করেছিল। শুভর আব্বু আম্মু তীব্রতাকে পছন্দ করে ওর বউ করে এনেছিল, কারণ ওনারা খুব ভালো মানুষ। আর তাদের ছেলেটা খুব বিগড়ে গিয়েছিল, তাই ছেলে সঠিক পথে ফিরিয়ে আনতে একজন ভালো মেয়েকে তার বউ হিসেবে এনেছিল। তীব্রতার আব্বু আম্মুর কাছে শুভর আব্বু আম্মুর বিয়ের প্রস্তাব পাঠালে ওরা বারণ করে দেয়। তখন শুভর আব্বু আম্মু তীব্রতার কাছে হাত জোর করে ওনার ছেলেকে বিয়ে করতে বললে তখন তীব্রতাও রাজি হয়ে যায়। তারপর বিয়ের প্রথম দিন রাতে শুভ বলে ওকে স্ত্রী হিসেবে মেনে নেবে না, আর তীব্রতা যেন ওর কাছে না যায়। তীব্রতা সেদিন অনেক ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল বিয়েটা করে হয়তো ঠিক করেনি। তারপরও আল্লাহর উপর ভরসা রেখেছিল। আর আস্তে আস্তে যখন তীব্রতা শুভকে বোঝাতে লাগলো ও যেটা করছে সেটা সম্পূর্ণ ভুল, যেটা পরকাল আর দুনিয়াতে ওকে কখনোই সুখ শান্তি এনে দিতে পারবে না, তাই তখন শুভর ব্যবহারটা দিন দিন চেঞ্জ হতে থাকলো। আর একটা সময় শুভও তীব্রতাকে ভালোবেসে ফেলে। আর আজকে 6টা মাস পর প্রথম ওরা এক বেডে থাকছে। আর আজকে নতুন করে বাসর করার জন্য ওদের রুমটাকে সাজানো হয়েছে। আর শুভ আসতেই তীব্রতা ওর পায়ে হাত দিয়ে সালাম করলে তখন শুভ নিয়ে বিছানায় বসিয়ে দেয়। আর তারপর তীব্রতা ওকে শুয়ে পড়তে বললে শুভ শুতেই তীব্রতা ওর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। তো ভালো থাকুক ভালোবাসা। আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।